আসসালামু আলাইকুম দর্শক, প্রত্যাশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। বিকন লাইটস ফর লাইফ নিবেদিত কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল আলম। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি, বিভিন্ন সমস্যা তার সমাধান দেবার চেষ্টা একটা আমাদের থাকে। দর্শক, ক্যান্সার একটা নীরব ঘাতক এবং যত দিন যাচ্ছে পৃথিবীব্যাপী কিন্তু ক্যান্সারের যে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বাংলাদেশও কিন্তু এর বাইরে নয়। আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। নভেম্বর মাস ফুসফুসের ক্যান্সার সচেতনতার মাস। সেই মাসে আমরা ফুসফুসের ক্যান্সার নিয়ে কথা বলবো এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজ অতিথি উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার কাজী মুশতাক হোসেন, সাবেক পরিচালক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। অধ্যাপক ডাক্তার কাজী মুশতাক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করব দর্শক। তার আগে আপনাদের জানিয়ে দিতে চাই, এটা একটা সরাসরি প্রোগ্রাম। পর্দায় দেখানো নম্বর রয়েছে, চাইলে আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন, আমাদের ফোন করতে পারেন পর্দায় দেখানো নম্বরে। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আজকের বিষয়ের উপরে প্রশ্ন করতে পারেন, আমাদের বিশেষজ্ঞ রয়েছেন, তিনি চেষ্টা করবেন সে সকল প্রশ্নের উত্তর দেবার। আমরা আলোচনাটা শুরু করি প্রথমেই যে ফুসফুসের ক্যান্সারের কথা বা ক্যান্সার আমরা দেখছিলাম যে দুনিয়াব্যাপী বাড়ছে এবং ফুসফুসের ক্ষেত্রে ক্যান্সারের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে এটা কিন্তু অনেক বেশি। যে সমস্ত ক্যান্সারে আক্রান্ত হয় পৃথিবীব্যাপী তার একটা বড় অংশ কিন্তু ফুসফুসের ক্যান্সার এবং মৃত্যুর হারও বেশি। আমাদের দেশের অবস্থাটা কি এরকমই? হ্যাঁ, আমাদের দেশেও আসলে আমরা যদি দেখি যে আমাদের দেশে কোন ক্যান্সারটা বেশি, তাহলে পুরুষদের মধ্যে কিন্তু ফুসফুস ক্যান্সার অন্যতম প্রধান। আমাদের ওই যে গলা, মুখ, গহ্বর এই জায়গার আমরা যেটা বলি হেডনেক ক্যান্সার, সবগুলো অর্গান ধরলে হয়তো এটা বেশি, কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু ফুসফুস ক্যান্সারই বেশি আমাদের দেশেও। একটা অর্গান যদি একটা অর্গান যদি ধরি, এবং মানে বিশেষ করে পুরুষদের মধ্যে, তবে মহিলাদের মধ্যেও কিন্তু এটা বাড়ছে। আবার মজার ব্যাপার হচ্ছে যে ইউরোপ আমেরিকাতে কিন্তু পুরুষদের মধ্যে এটার হার কমছে, আর মহিলাদের মধ্যে বাড়ছে। হ্যাঁ, আচ্ছা, তো এটাও ইন্টারেস্টিং। আর এজ এ হোল ক্যান্সারের পরিমাণ বা ডায়াগনোসিসের এটা বাড়ছে। কারণ হচ্ছে যে ক্যান্সার, আমরা জানি যে ক্যান্সার শুধু না, যে ক্যান্সার, তারপরে হার্টের প্রবলেম যেগুলো আছে বিভিন্ন রকমের, তারপরে ফুসফুসের অন্যান্য অসুখ, সিওপিডি থেকে শুরু করে কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, এগুলোকে আমরা বলি যে নন কমিউনিকেবল ডিজিজ, আচ্ছা, এনসিডি। এটা নির্ভর করে হচ্ছে আসলে যে আমাদের যেহেতু গড় আয়ু বাড়ছে সমগ্র পৃথিবীতেই, তো যত মানুষের আয়ু বাড়বে তত এই নন কমিউনিকেবল ডিজিজের সংখ্যা বাড়বে। আচ্ছা, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আগে এক সময় হতো যে ইনফেকশাস ডিজিজে বেশি মানুষ মারা যেত, তখন কিন্তু গড় আয়ু কমে যেত। তো এখন দেখেন যে ইনফেকশাস ডিজিজে কিন্তু ওইভাবে মানুষ মারা যায় না। আমরা অনেক কমন যে সমস্ত ইনফেকশাস ডিজিজ আমাদের দেশেও ছিল এক সময়, কলেরা হয়ে গ্রাম মানুষ মরে যেত, কিন্তু সেটি কিন্তু এখন হয় না। এখন একদম সবাই জানে যে ডায়রিয়া হলেই ওর স্যালাইন খেতে হবে। হ্যাঁ, তো এরকম যদি আমরা দেখি যে ইনফেকশাস ডিজিজ আরো 6টা ডিজিজের যে ভ্যাকসিন দেওয়া হয়, এগুলো কিন্তু প্রায় নির্মূল। আচ্ছা, তো সেখানে যেহেতু গড় আয়ু বাড়ছে, একটা মানুষের শরীর তো একটা যন্ত্র, তো এই যন্ত্রর ক্ষয় হবে, এখানে ভাঙাগোড়া হচ্ছে, এবং এখানেই কিন্তু এই ক্যান্সারের উৎপত্তি এবং যত ইউজ হচ্ছে তত ক্ষয় হচ্ছে, কিডনির অসুখ হচ্ছে, তারপরে হার্টের অসুখ হচ্ছে, ফুসফুসের অন্যান্য অসুখ হচ্ছে। তো এইগুলো কিন্তু সংক্রামক না, এগুলো আমাদের ভিতরেই। একটা যন্ত্র যত বেশি ব্যবহার হবে তত ক্ষয় হবে। অনেকটা এরকম যদি সহজ ভাষায় বলি, তাহলে এইভাবে কিন্তু আমরা দেখব যে ক্যান্সারের সংখ্যাটা বাড়বে। অন্যান্য কারণ আছে, তবে একটা স্বাভাবিক কারণই হচ্ছে যে যেহেতু বয়স বাড়ছে সেটিও। আচ্ছা, এখন যদি একটু আসি যে আমরা ফুসফুসের ক্যান্সারের কথা বলছি, যে আমরা জানি সব ডিজিজে আমরা বলি যে একটা ঝুঁকিপূর্ণ একটা গ্রুপ থাকে আসলে, তো এই ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে কারা আসলে ঝুঁকিতে বেশি? হ্যাঁ, ঝুঁকি বেশি মানে আমরা সবাই, যেহেতু বয়সের একটা ব্যাপার, যে কোনো বয়সে হতে পারে এটা, তবে সাধারণত বেশি বয়সে বেশি হয়, 50 এবং তার উপরে সম্ভাবনাটা বেশি। অল্প 50-এর নিচে হবে না তা না, আমাদের অনেক রোগী আছে। আর যারা ঝুঁকিপূর্ণ, মানে ঝুঁকিটা কোথায়, এই কারণ বা ঠিক কারণ বলা যাবে না, 25% ক্যান্সার কোনো কারণ ছাড়াই হতে পারে। আর ফুসফুস ক্যান্সার মুখের, গলার, মুখ গহ্বর, খাদ্যনালী, পাকস্থলী, এমনকি মূত্রথলির ক্যান্সারের জন্য কিন্তু অন্যতম প্রধান দায়ী একটা জিনিস, সেটা হচ্ছে স্মোকিং, সিগারেট বা টোবাকো। এটা
টোবাকো কিন্তু দুইটা, একটা হচ্ছে ধোঁয়া এবং একটা ধোঁয়াবিহীন, চাবানো যেটা তামাক, সেগুলো তো হচ্ছে মুখে, গলার, মুখ গহ্বরের ক্যান্সারের জন্য দায়ী। আর যেটা ধোঁয়া, সেটার জন্য মুখ থেকে একদম ওই যে বললাম যে মূত্রথলি পর্যন্ত সব জায়গাতেই ক্যান্সারের পিছনে অন্যতম প্রধান একটা দায়ী বা ঝুঁকির ফ্যাক্টর হচ্ছে এই সিগারেট বা স্মোকিং। আচ্ছা, এটা এর বাইরে যেমন অন্য কিছু কিছু কারণ আছে, যেমন যে যারা একটু ওই ঝুঁকিপূর্ণ কিছু ইন্ডাস্ট্রি আছে, যে অ্যাসবেস্টস জাতীয় ডাস্ট যেখানে তৈরি হয়, সেটা জুট মিল, কটন মিল, বা ওই যে অ্যাসবেস্টস মানে তাপ নিরোধক যে বিষয়গুলো যেগুলো দিয়ে কাজ করে ফ্যাক্টরি, এখানে যারা কাজ করে, কি যারা খনিতে কাজ করে, কিংবা আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে যে বড় বড় বিল্ডিং বা যেগুলো বিল্ডিংয়ের ওয়াল খুব থিক, মানে আমাদের এখন তো হাই রাইজ বিল্ডিং, এইগুলো নিচতলায় গ্রাউন্ড ফ্লোর বেসমেন্টে কিন্তু একটা গ্যাস জমে, রেডন গ্যাস বলি আমরা। এই গ্যাসটা কিন্তু ক্ষতিকারক, এটা নিয়মিত চেক করা উচিত যে কোথাও বেশি জমছে কিনা, এবং যারা দীর্ঘদিন এই গ্যাসের সংস্পর্শে থাকবে তাদের কিন্তু ফুসফুস, মানে যারা নির্মাণ শ্রমিক যদি আমরা বলি, তারাই তো এটার সাথে তারা তৈরি করে, কিন্তু তারা তো বসবাস করে না। কিন্তু যারা বসবাস করেন তারা যদি নিচতলায়, মানে কিন্তু তাদের জন্য তুলনামূলকভাবে ঝুঁকি। মানে আমরা যে সমস্ত বিল্ডিং এ থাকি হাই রাইজ, তার নিচতলা তাহলে ঝুঁকিপূর্ণ, নিচতলাটা কিছুটা হলেও ঝুঁকিপূর্ণ, বেসমেন্ট গুলো আরো ঝুঁকিপূর্ণ। যদি এগুলো মানে এয়ার মানে যে ফিল্টারটা যদি ঠিকমতো না করা থাকে, এখানে এটা টেস্ট করার ব্যবস্থা আছে এবং উন্নত বিশ্বে করা হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো এইটা আরেকটা জিনিস হচ্ছে যে স্মোকিং বা সিগারেট তো আমরা বললামই, যেটা যারা স্মোক করে তাদের মধ্যে ঝুঁকি বেশি। এখন দেখেন যে মেয়েদের মধ্যে, স্কুলের ছেলেপেলেদের মধ্যে কিন্তু এই স্মোকিং, স্কুল পালিয়ে সিগারেট খাওয়াটা কিন্তু বাড়ছে, আমাদের দেশেও বাড়ছে। ইউরোপ আমেরিকাতে সচেতনতার কারণে পুরুষদের মধ্যে দেখা গেছে এটা কমছে, কিন্তু মহিলাদের মধ্যে আবার বাড়ছে। আরেকটা জিনিস এখানে হচ্ছে যে আমরা যখন বলি যে সিগারেট খাবেন না, তখন তার অনেকে স্মোকিং বা ডাইরেক্ট সিগারেটটা ছেড়ে দিল, তারা এখন ওই যে ই সিগারেট খায়, ভেপ নাই। এটা নিয়ে অনেকে কিন্তু স্মার্টনেসের একটা পরিচয় দেখায়। হ্যাঁ, আমরাও দেখি, আমিও রাস্তাঘাটে দেখছি যে ইয়াং ছেলেপেলে, এটাও কিন্তু সমান ক্ষতিকারক। মানে তারা কি ভাবছে যে এটাতে কোনো ক্ষতি হয় না নাকি? তাদের কাছে এরকমই মেসেজ দেওয়া হচ্ছে যে এখানে তো তামাক নাই, কিন্তু এখানে আরো একটা খারাপ উপাদান আছে, অনেক খারাপ উপাদান আছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্রোলিন নামে একটা জিনিস, যেটা আগাছা নাশক, আগাছা দমন করার জন্য ব্যবহৃত হয়। সেই জিনিসগুলো কিন্তু এই ধোঁয়ার মধ্যে আছে। হ্যাঁ, অতএব এটা কোনোভাবেই কিন্তু সেফ না। এটা যতই আমরা বিজ্ঞাপনে বলি বা স্মার্টনেস দেখানোর জন্য খাই, হ্যাঁ, এটা কিন্তু আরও মারাত্মক ব্যাপার হচ্ছে যে প্যাসিভ স্মোকিং বলে একটা কথা আছে, যে যারা সিগারেট খাচ্ছেন, আমি হয়তো ভাবছি যে আমি তো খাচ্ছি না, আমি ধূমপান করছি না, কিন্তু আমার পাশে একজন খাচ্ছেন, ওই ধোঁয়া কিন্তু চলে আসতেছে, আমার শরীরেও যাচ্ছে। একজন ব্যক্তি বাসায় সিগারেট খাচ্ছেন, উনিই খাচ্ছেন, কিন্তু ওই ধোঁয়াটা কিন্তু তার পরিবারের সব সদস্যের মধ্যেই যাচ্ছে, তারাও কিন্তু সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এখানে একটু বলি তো, যিনি এটা খাচ্ছেন তিনিও বোধহয় এটা বোঝেন কিনা, যারা পাশে আছেন তারাও কতটা বোঝেন আসলে? না, এটা তো আমি খাচ্ছি না ঠিক আছে, কিন্তু আপনি বলছেন যে না খেয়েও কিন্তু একদম সমানভাবে হতে পারে, ডেফিনেটলি, এবং এটা সমান ক্ষতিকারক। এবং এমনকি প্রেগন্যান্ট মহিলাদের সামনে যদি কেউ স্মোক করে, তো বাচ্চারও তো কিন্তু ভূগর্ভস্থ মানে গর্ভস্থ যে সন্তান, তারও কিন্তু ক্ষতি হচ্ছে। তো এটা কিন্তু আসলে ব্যাপক সচেতনতার ব্যাপার, এবং এই জন্য আমি এই আগে পিছিয়ে হয়ে যাবে কথার মধ্যে, কিন্তু সচেতনতার ব্যাপারটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। এবং এইটা আমার মতে, যে যেমন আজকে আমরা আলোচনা করছি, অনেকে শুনছেন, অনেকে উপকৃত হবেন, উনি যদি আরেকজনকে বলেন, কিংবা যদি আমরা এই যে মিডিয়ার যুগ, এখন সোশ্যাল মিডিয়া বলেন, নিউজ পেপার বলেন, টিভিতে আলোচনা হচ্ছে, এগুলোতে আমরা বলি। পাশাপাশি আমার ব্যক্তিগত মত হচ্ছে যে এগুলোকে স্কুল কলেজের পাঠ্যক্রমে আনতে হবে। এই কিছু স্বাস্থ্য সচেতনতার বই তো আছেই, মানে বিভিন্ন ক্লাসের আছে, কিন্তু এই অ্যাওয়ারনেস বিষয়টাকে আনতে হবে, যেহেতু এনসিডির যুগ। অতএব শুধু মানে কি খাবেন না খাবেন এর পাশাপাশি
এই বিষয়গুলো আনতে হবে, একটু এডিট করে এই সচেতনতার বিষয়টা আনতে হবে, যাতে করে স্কুলের বাচ্চারাই বুঝতে পারে যে তার বাসায় যদি কেউ সিগারেট খায় তাহলে সেই প্রতিবাদ করবে। এখানে একটু আমি যদি যুক্ত করি যে আসলে শিক্ষকদের কথা কিন্তু বাচ্চারা শোনে, তারা যদি এটা বলে আসলে ছেলেমেয়েদের, তাহলে শিক্ষা কার্যক্রমে আনলে কিন্তু আমাদের এত কথা বলতে হবে না, শিক্ষকের কথা কিন্তু শোনে নিশ্চয়ই, এবং আমাদেরও এত কথা বলতে হবে না তখন। বাচ্চারাই আমাদেরকে বলবে যে বাবা তুমি এটা খেও, তাই না? তাহলে এই যে মানে ঝুঁকিপূর্ণ যে জীবনের আচরণ যেগুলো, তো এই জিনিসগুলো স্কুল কলেজের পাঠ্যসূচিতে যদি আনা হয়, যেমন এক সময় কিন্তু ওই যে ভ্যাকসিনেশনের জন্য বিদেশ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসতেন, তারা বলতেন ভাঙা ভাঙা বাংলায় যে আপনার শিশুকে টিকা দিন। এখন কিন্তু আর বলতে হয় না, তাই না? এটা আর বিজ্ঞাপনও করতে হয় না, এটা কিন্তু আমাদের সবার মাথার মধ্যে ঢুকে গেছে। তো এখন এই নন কমিউনিকেবল ডিজিজের যে বিষয়গুলো, বিশেষ করে ক্যান্সার, তো এটি নিয়ে যদি আমরা একটু এরকম জনসচেতনতা তৈরি করতে পারি তাহলে কিন্তু খুব ভালো একটা কাজ। আরেকটা জিনিস একটু বলতে চাই, আপনি বলছিলেন ঝুঁকিপূর্ণ বায়ু দূষণ বাড়ছে, কিন্তু ইদানিং পরিবেশ দূষণ বাড়ছে, এটাও কি একটা কারণ হতে পারে কিনা? নিশ্চয়ই, ওই যে মানে বায়ু দূষণের মধ্যে আমাদের দেখেন যে ইন্ডাস্ট্রি থেকে যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড বা কার্বন নিঃসরণ, আমাদের সব কিছু এই যে জীবাশ্ম জ্বালানি, যেটা জেট ফুয়েল হোক আর গাড়ির যে পেট্রোল বা অকটেন, সবই তো জীবাশ্ম জ্বালানি, ফসিল ফুয়েল। তো এগুলো থেকে তো কার্বন এমিশন হয়, তো এটা তো মানে বায়ু দূষণের জন্য অন্যতম প্রধান কারণ। তো অতএব এই ব্যাপারগুলোতে আমাদের সচেতন হবে। এক সময় আমরা দেখতাম যে পেট্রোলে যে সীসা মেশানো থাকতো, এটা কিন্তু আইন করে বন্ধ করা হয়েছে, যার কারণে কিছুটা উপকার। কিন্তু ইন জেনারেল এই ইন্ডাস্ট্রিয়াল মানে গাড়ির ধোঁয়া না হয় কমলো, কিন্তু যত ইন্ডাস্ট্রি বাড়বে এই যে বর্জ্য যেটা ধোঁয়াটা বের হচ্ছে, এইটাকে যদি ফিল্টার করা না হয় তাহলে সমস্ত বিষাক্ত গ্যাস, কার্বন ডাইঅক্সাইড বলেন, মনোক্সাইড বলেন, এছাড়া অন্যান্য সবই কিন্তু বাতাসে এবং পরিবেশেই চলে যাচ্ছে, এবং সেটি আমাদের নিঃশ্বাসের মাধ্যমে, পানির মাধ্যমে, খাবারের মাধ্যমে। এই যে আমাদের এক সময় দেখতাম যে চার্নোবিল পারমাণবিক দুর্ঘটনার কথা, কোথায় রাশিয়াতে দুর্ঘটনা ঘটলো, সেই তেজস্ক্রিয় বিষাক্ত পদার্থটা বাতাসের সঙ্গে ভেসে, মেঘের সঙ্গে ভেসে ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়লো। সেই মেঘের পানি থেকে, বৃষ্টি থেকে যে ঘাস হলো, সেই ঘাসের মধ্যেও তেজস্ক্রিয় পাওয়া গেল। সেই ঘাস যে গরু খেলো, সেই গরুর দুধ তার মধ্যেও পাওয়া গেল। তাহলে এটা কত মারাত্মক একটা জিনিস। তাহলে এই বিষয়গুলো তো আসলে জনগণের সচেতনতা এবং সবার মধ্যে একটা সামাজিক এবং রাজনৈতিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক একটা কমিটমেন্টের ব্যাপার আছে। আমরা যেন বলি যে ক্যান্সার প্রতিরোধে কিন্তু এটা 4টা ধাপ আছে। 4টা ধাপ, একটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, মানে আমি সচেতন হলাম, আমি স্মোক করলাম না, ভালো কথা, আমি আরেকজনকে বললাম তুমি খেও না, তো এটা হলো ব্যক্তিগত। একটা হচ্ছে সামাজিক, তো সামাজিকভাবে বিভিন্ন ক্লাব, সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর যারা ইমাম আছেন, যারা পুরোহিত আছেন, তারাও তো একটা সমাবেশে কথা বলেন, অনেক লোকের মধ্যে কথা বলেন, ওনার কথার কিন্তু দাম আছে। তাহলে এই একটা গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে সোশ্যাল যে অর্গানাইজেশনগুলো, সামাজিকভাবে কিন্তু আমরা একটা সচেতনতাটা করতে পারি। আর এটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, যে রাষ্ট্র ঠিক করবে যে না আমাদের দেশে ধূমপান মুক্ত। আমাদের কিন্তু একটা কমিটমেন্ট আছে বাংলাদেশে, যে 2040-এর মধ্যে বাংলাদেশকে ধূমপান মুক্ত করা হবে, আর সেটিকে কিন্তু রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে। এটা আমি আপনি একা পারবো না। তেমনি আন্তর্জাতিকভাবে এই যে বললাম যে বিষাক্ত বর্জ্য পদার্থ, এটা আপনারা হয়তো পেপারে দেখছেন, অনেকে আমরা শুনেছি যে এক দেশের বিষাক্ত পারমাণবিক বর্জ্য পদার্থ আরেক দেশের সমুদ্রের সীমায় নিয়ে ফেলে দিয়ে আসে। তাহলে এগুলো, তারপরে ড্রাগ ট্রাফিকিং, বিষাক্ত পদার্থগুলোর ব্যবসা, এগুলো ট্রান্সপোর্ট, এর সঙ্গে যারা যুক্ত প্রত্যেকেই কিন্তু ঝুঁকিতে। তাহলে আন্তর্জাতিক একটা কমিটমেন্ট থাকতে হবে যে যেন আমরা এই বিষাক্ত পদার্থগুলোকে যত কম ব্যবহার করতে পারি, একজনের সীমানার মধ্যে যে চুপ করে ফেলে দিয়ে আসবো না, কিংবা সেফ ডিসপোজাল, পারমাণবিক যে বর্জ্যগুলা, এগুলো কিন্তু একটা আমাদের থেরাপির মেশিনের সঙ্গে যে ব্যবহার করা হয় একটা কোবাল্ট, এইটাকে কিন্তু 60 ফুট মাটির নিচে, মানে একটা কংক্রিটের কবরে রেখে দিতে হবে। কারণ এই পদার্থটা থেকে কিন্তু মানে অনন্তকাল ধরে রেডিয়েশন চলবে।
তাহলে এটাকে তো রাস্তাঘাটে বা যে কোনো গার্বেজের এখানে ফেলে দেওয়া যাবে না। তো অতএব সেফ ডিসপোজালেরও একটা ইস্যু আছে। তাহলে 4টা ধাপ আপনি বলছেন। জি, ধন্যবাদ। আমরা আলোচনা চালিয়ে নেব, তবে একটা বিরতিতে যেতে চাই। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে একটা বিরতিতে যাচ্ছি, ফিরছে কিছুক্ষণ পরে। দর্শক বিরতির পর ফিরে এলাম। বিকন লাইটস ফর লাইফ নিবেদিত কেমন আছেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি বাংলাদেশের প্রেক্ষাপটে ফুসফুসের ক্যান্সারের কারণ, প্রতিকার এবং চিকিৎসা নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডাক্তার কাজী মুস্তাক হোসেন, সাবেক পরিচালক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। আমরা কথা বলছিলাম, ঝুঁকির একটা কথা বললাম, আপনি আরও কিছু কথা বলেছেন। একটু আমরা আসি যে যদি হয় কারো ফুসফুসের ক্যান্সার, কি কি লক্ষণ নিয়ে আসলে আপনারা পান এই রোগীগুলোকে? হ্যাঁ, ফুসফুস ক্যান্সারের দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে ফুসফুসের মধ্যেই উৎপত্তি, যেটাকে প্রাইমারিলি আমরা বলবো যে ফুসফুস ক্যান্সার। আর একটা কিন্তু প্রায় পাওয়া যাবে, সেটা হচ্ছে যে অন্য কোথাও ক্যান্সার হয়েছে, সেইটা ফুসফুসের মধ্যে ছড়িয়ে পড়ছে। এই দুই রকমভাবেই মানে রোগী কিন্তু সিমটম নিয়ে আসবে। আচ্ছা, তো প্রথমত হলো যে ক্যান্সারের আপনারা জানেন, অনেকেই জানেন বা যাদের আত্মীয় স্বজন, প্রথমে কিন্তু আসলে তেমন কোনো লক্ষণ দেখা দিবে না। কিন্তু ফুসফুস কিন্তু অনেক বড় জায়গা। আচ্ছা, যদি এক কোনায় একটা ছোট টিউমার হয়, তাহলে শুরুতে কিন্তু কিছুই বোঝার উপায় নাই। আচ্ছা, কিন্তু যখনই এটা শ্বাসনালীর কাছাকাছি থাকবে বা শ্বাসনালীকে বাধা দিবে, শ্বাস প্রশ্বাসে বাধা দিবে, তখনই তার শুরু হবে শ্বাসকষ্ট বা কাশি। আচ্ছা, তারপরে আরেকটু যখন বড় হবে, তখন কাশির সঙ্গে একটু রক্ত আসতে পারে। তারপরে ধরেন ব্যথা হবে, তাহলে কাশির সঙ্গে রক্ত, শ্বাসকষ্ট, ব্যথা। আচ্ছা, এই 4টা হলো ফুসফুস ক্যান্সারের প্রধান লক্ষণ। আরেকটা হবে যদি এই ফুসফুসের ক্যান্সার অন্য কোথাও থেকে আসে, তাহলে সেগুলোর কিন্তু কিছু লক্ষণ থাকবে। আচ্ছা, যদি ধরি যে ব্রেস্ট ক্যান্সার থেকে আসছে, তাহলে রোগীর কিন্তু ব্রেস্ট ক্যান্সারের কমপ্লেন থাকবে, অথবা সেটার কমপ্লেন তেমন নাই, মেটাস্ট্যাটিক নিয়ে আসতে পারে। আর একটা হতে পারে যে ফুসফুস ক্যান্সারও আবার অন্যত্র ছড়ায়। আচ্ছা, শরীরের অন্যত্র ছড়িয়ে যেতে পারে। ফুসফুসের নিচে আছে লিভারে ছড়ায়, তারপরে হাড়ের মধ্যে যায়, ব্রেনে যেতে পারে। আচ্ছা, তাহলে এমন দেখা গেছে যে প্রাইমারি জায়গার সাইন সিমটম তেমন আমরা পাচ্ছি না, আচ্ছা, কিন্তু সেকেন্ডারি সাইন সিমটম নিয়ে আসলো। কেউ জন্ডিস নিয়ে আসলো, কেউ হাড় ভেঙে গেছে, হয়তো সামান্য আঘাতে গাড়ি থেকে নামতে গিয়ে সিঁড়ি থেকে এক ধাপ পা পিছলে পড়ে হাড় ভেঙে গেল। তো ভাঙা হাড় তখন আমরা কি করি, এক্স রে করে দেখি, তখন দেখা গেল যে এটা শুধু যে আঘাতজনিত ভাঙা তা না, পুরো হাড়টা হয়তো ক্ষয় হয়ে গেছে। তাহলে আমরা বুঝবো যে এখানে অন্য প্যাথোলজি আছে। তখন ওখান থেকে একটু বায়োপসি করলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা মানে অন্য জায়গা থেকে ক্যান্সার আসছে। যেমনি ব্রেনে যেতে পারে, তো মাথা ব্যথা, বমি, চোখে দেখতে অসুবিধা, এসব নিয়ে আসলো। পরে দেখা গেল যে ওইটা সেকেন্ডারি, প্রাইমারি খুঁজে বের করা গেল যেটা লাগে। আচ্ছা, তাহলে কি বিষয়টা এটা যে যখন আপনারা রোগীগুলো পাচ্ছেন একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে? আমাদের দেশে সাধারণত অ্যাডভান্স অবস্থাতেই বেশি আসে, এবং তখন আমাদেরকে খুঁজে বের করতে হয় অনেক সময় যে আসলে প্রাইমারিটা কোথায়। এবং এটা প্রায় এরকম হয়, হয়তো মেটাস্ট্যাটিক সাইন সিমটম নাই, কিন্তু কাশি বা যেটা বললাম যে 4টা যে মেইন সাইন সিমটম, এগুলো নিয়ে আসলো। তখন আমরা এখন কাশি বা কাশির সঙ্গে রক্ত গেলে এক সময় মনে করতো যে টিবি হয়েছে, যক্ষা। তো এখন কিন্তু সেই যুগ আর নাই। আমরা যে আন্দাজে বা শুধুই এই কাশি আর রক্ত দেখেই টিবির ওষুধ দিয়ে দিব তা তো আর না। তাহলে আমরা পরীক্ষা করে দেখব যে এটা যদি টিবি হয় ফাইন, তাহলে টিবির ওষুধ খাবে। আর যদি দেখা যায় যে না এটা অন্য ক্যান্সার, তাহলে তো তার ক্যান্সারের জন্য সুনির্দিষ্ট চিকিৎসা। একটু যদি জানি কাশিটা আসলে কি, এটা কি দীর্ঘদিনের কাশি নাকি? মানে না, ওই যে বললাম যে দীর্ঘদিন কাশি তো বহু কারণেই হতে পারে, কিন্তু ক্যান্সারের কাশিটা শুরুতে নাও থাকতে পারে। যখন শ্বাসনালীতে আক্রান্ত তখনই শুরু হবে আর কি, মেজর ব্রঙ্কাসগুলোতে, তখনই কিন্তু মূলত কাশি বা কাশির সঙ্গে রক্ত নিয়ে আসবে। যেমন কাশি হলে ধরেন যে 7 দিন কাশি হলো, 7 দিন 10 দিন আমরা তো পাত্তা দিই না, পাত্তাই দিই না। তো সেই জায়গায় বলছি যে তাহলে কি মানে 2 সপ্তাহের কথা যেটা বলেন আপনারা, আমরা বলি যে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যদি মানে সাধারণ যে কোনো অসুখে যদি মানে কন্ট্রোলে না আসে, ভালো না হয়, তাহলে অবশ্যই একটু ভালো করে দেখা উচিত। এটাই যে আসলে কারণটা কি। হ্যাঁ, যে এতদিন ধরে আমার কাশি আছে, তাহলে নিশ্চয়ই এটা দেখা উচিত। আমাদের দেশে যেটা হয় যে ওই যে সচেতনতার কথাটা আপনি বললেন, যে আমরা হয়তো অনেকে খেয়াল ভাবছি যে ঠিক আছে ভালো হয়ে যাবে, এরকম একটা ইয়ে থাকে আমাদের। আসলে আমাদের বড় সমস্যা এটা যে সাধারণত আমরা কি করি যে একটু সর্দি কাশি হলো, একটা পাড়ার পাশে যে দোকান আছে, এমনকি মুদির দোকানে ওষুধ পাওয়া যায়। জি, হ্যাঁ, মানে বাইরে কিন্তু কোথাও এত ওষুধ এত সহজ না, পাওয়া যায় না। জি, হ্যাঁ,
কিন্তু আমাদের দেশে মানে এক ধরনের অবাধ স্বাধীনতা, যে মুদির দোকানেও অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, সেগুলো নিয়ে মানুষ খায়, একটা দুটা তিনটা। এখন দেখেন কিন্তু মানে এত বেশি অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে যে খুবই চিকিৎসা করাটাই মুশকিল হচ্ছে। কারণই হচ্ছে যে এইসব মানে অকারণে ওষুধ খাওয়া, ইনকমপ্লিট ওষুধ খাওয়া, না জানিয়ে ওষুধ খাওয়া, এই করে কিন্তু প্রচুর সময় নষ্ট হচ্ছে, এবং এর মধ্যে যে মূল যে অসুখ সেটা হয়তো ভিতরে ভিতরে ছড়িয়ে যাচ্ছে এবং অনেক দূরে হয়তো ছড়িয়ে যাচ্ছে, যখন চিকিৎসা করাটা কঠিন হচ্ছে। একটু যদি জানি যে আপনারা ডায়াগনোসিস করেন সাধারণত, একটু যদি বলেন আসলে কিভাবে আপনারা নিশ্চিত হন? আমাদের ক্যান্সারের যত লক্ষণই থাকুক, আমাদের কিন্তু একটা মানে টিস্যু ডায়াগনোসিস থাকতে হবে। সরাসরি ওই জায়গার টিস্যু নিয়ে পরীক্ষা করে আমরা যেটা বায়োপসি বলি, তো সেটা নিডল বায়োপসি আছে, ওপেন বায়োপসি, এক্সিশন বায়োপসি, বিভিন্নভাবে করা যায়। তো আমরা এই বায়োপসি করে দেখব যে এটা ক্যান্সার কি না। তার মধ্যে ফুসফুস ক্যান্সারেরই বিভিন্ন রকমের টাইপ আছে। তারপরে হচ্ছে যে এটা যদি অন্য কোথাও থেকে আসে, তাহলে সেটির জন্য আবার আপনাকে খুঁজতে হবে যে এটা কোত্থেকে আসলো। এটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আছে একটা পরীক্ষা, কিংবা পেট স্ক্যান করে আমরা বুঝতে পারবো শরীরের অন্য কোথাও এটাই ছড়ালো অথবা অন্য কোথাও থেকে এখানে আসলো, অন্যান্য জায়গাগুলো পাবো। আর হচ্ছে যে এই টিস্যু ডায়াগনোসিসের পাশাপাশি যখন আমরা দেখলাম যে ক্যান্সার, তখন প্রধান কাজই হচ্ছে যে অন্যান্য কিছু পরীক্ষা করে দেখা যে এর এক্সটেন্টটা বা বিস্তার, মানে এটি হলো স্টেজ, আমরা বলি যে স্টেজ, সেটির উপরে নির্ভর করবে ট্রিটমেন্ট প্ল্যান। যে এটা যদি মানে সাইট অফ অরিজিনই থাকে, খুব ছোট থাকে, আমি খুব সাদামাটা ভাষায় যদি বলি, তাহলে অন্য কোথাও না ছড়ে, তাহলে আমরা বলবো স্টেজ 1, তাহলে কিন্তু চিকিৎসা করাও সহজ। যদি আরেকটু বড় হয়, আশেপাশে দু একটা লিম্ফ নোডে ধরতেছে, তখন আমরা হয়তো স্টেজ 2-তে গেলাম। আর একটু বড় হলে আমরা বলবো স্টেজ 3, তখনও কিন্তু এটা ফুসফুসের মধ্যেই আছে। যখনই এটা ফুসফুস থেকে বের হয়ে অন্য জায়গায় চলে গেল, লিভারে গেল, হাড়ে গেল বা ব্রেনে গেল, এই সুপ্রারেনাল গ্ল্যান্ডে গেল, তখন কিন্তু এটা স্টেজ 4 হয়ে গেল। তাহলে প্রত্যেকটা স্টেজের জন্য ট্রিটমেন্টের মানে ধরনটা একটু একটু করে আলাদা হবে, একটু চেঞ্জ হবে, বাড়তি ওষুধ যোগ হবে। স্টেজ 1-এ যদি খুব ছোট থাকে এবং যদি ভালো সার্জারি করা যায়, যদি এমন একটা জায়গায় টিউমারটা আছে যে অন্য কোনো জায়গায় আক্রান্ত করা লাগলো না, এমন কি যদি গোটা ফুসফুসও কেটে ফেলা হয়, তাহলেও কিন্তু রোগী দিব্যি ভালো থাকতে পারে, অন্য কোনো ট্রিটমেন্ট লাগবে না। হ্যাঁ, কিন্তু যখন স্টেজ 2-তে গেল, তখন কিন্তু আবার একটু অ্যাডজুভেন্ট লাগবে। 3-তে গেলে যুদ্ধের কৌশল আর একটু আগে পিছিয়ে করতে হবে, যে কখনো হয়তো আমরা নিউ অ্যাডজুভেন্ট একটা ট্রিটমেন্ট দিব, কেমোথেরাপি, তারপরে সার্জারি বা রেডিয়েশন। স্টেজ 4 হলে যখন এটা অন্যত্র ছড়িয়ে গেল, তখন কিন্তু আমি একটা জায়গায় সার্জারি করে তো আমার লাভ হচ্ছে না, কারণ রোগটা আমার অন্য জায়গায় ছড়িয়ে গেছে। তখন কিন্তু আমরা ট্রিটমেন্টের গোলটা এতদিন ছিল যে কিউরেটিভ, একটা ডেফিনিটিভ ট্রিটমেন্টের একটা আমাদের প্ল্যান থাকে, এখন কিন্তু হয়ে যাচ্ছে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, যে এটাকে ঠিক কিউর করা যাবে না, তবে কন্ট্রোল করা যাবে, তার আর যাতে বিস্তার না হয় এটিকে কন্ট্রোল করা, থামানো যাবে। তাহলে আমরা তখন মেইন ট্রিটমেন্ট হয়ে যাবে কেমোথেরাপি, কিংবা হাড়ের মধ্যে ছড়িয়ে গেছে সেই জায়গাটা প্রচণ্ড ব্যথা হতে পারে, যদি বিশেষ করে যদি মেরুদণ্ডের হাড়ের মধ্যে ছড়ায়, তাহলে ওই হাড়গুলো তো দুর্বল হয়ে ভেঙে গেলে তখন কিন্তু প্যারালাইসিস হয়ে যাবে। তাহলে এরকম কেসগুলোতে তখন ওই জায়গাগুলোতে শর্ট কোর্স রেডিয়েশন দিলে ব্যথাও কমবে, ইমপেন্ডিং যে প্যারালাইসিস সেটা কমবে। তারপরে আমাদের তো মূল ট্রিটমেন্ট যেটা কেমন আছে সেটা একটু যদি বলি, আপনি বলছিলেন যে তাহলে লাং ক্যান্সারটা আপনি যেমনটা বলছেন, ফুসফুসের ক্যান্সার, এটা যে কোনো জায়গায় ছড়াতে পারে আসলে? জি, মানে খুবই অ্যাগ্রেসিভ একটা ক্যান্সার, এরকম? হ্যাঁ, নিশ্চয়ই, এবং সব ক্যান্সারই ছড়ায় যায়, এবং এটাই হচ্ছে যে ক্যান্সারের সমস্যা, যে যখনই এটা ছড়িয়ে যায় তখনই কিন্তু যত ছড়াবে তত নিয়ন্ত্রণের বাইরে, এক জায়গায় কখনো বসে থাকবে না, বসে থাকবে না। এর নেচারই এটা, যে এটা নিজে ডাইরেক্ট এক্সটেনশন হবে, রক্তনালীর মাধ্যমে ছড়াবে, লিম্ফ্যাটিক চ্যানেলের মাধ্যমে ছড়াবে। হ্যাঁ, পেটের টিউমারগুলো, বিশেষ স্টোমাকের টিউমার ওভারিতে চলে যায়। হ্যাঁ, তো এই ট্রান্সসিলোমিক মানে পানিতে ভাসতে ভাসতে আরেক জায়গায় যে বাসা বাঁধে। তো এরকম মানে অদ্ভুত কিছু ঘটনা, মানে যারা মানে একেবারেই জানেন না তাদের কাছে মনে হবে যে আমার হইল পাকস্থলীতে একজন মহিলা, আপনি বলছেন যে ব্রেনেও যাচ্ছে, তার ব্রেনে চলে গেল আসলে, তো এটা তো একটু অদ্ভুত মনে হবে না? তো এটাই হচ্ছে ক্যান্সার। এবং এই জন্য মানে ট্রিটমেন্টের পরে কিন্তু নিয়মিত ফলো আপে থাকতে হবে, যে কখনোই এটা স্টেজ 1 হোক আর 2 হোক, আমরা যদি বলি যে হ্যাঁ আপনার ডেফিনিটিভ ট্রিটমেন্ট দিলাম, আমি সার্জারি করলাম কিংবা রেডিয়েশন দিলাম কিংবা তার সাথে কেমো দিলাম, সব দিলাম, দিয়ে
অ্যাপারেন্টলি উনি ডিজিজ ফ্রি, তার শরীরে আমরা পেট স্ক্যান করে দেখলাম তার শরীরে জীবাণু নাই, কিন্তু প্রথমবারে কেন হয়েছিল আচ্ছা সেটা তো আমি জানি না। সেটা কি সে সিগারেট খেয়েই হয়েছে? সিগারেট তো বহু লোকই খাচ্ছে, সবার তো আর হচ্ছে না, ওনার হলো কেন? তার মানে হচ্ছে এখানে কিছু রহস্য আছে, যে শরীরের ভিতরে এই যে সিগারেটের ধোঁয়া হোক বা একটা আঘাতজনিত হোক, যে একটা সেল ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষতিগ্রস্ত সেলটা তো আবার মেরামত হচ্ছে, তাই না, রিপেয়ার হচ্ছে। একটা জায়গায় কেটে গেলে কি হয়, সেই জায়গাটা আবার 7 দিন 10 দিন পরে ক্ষতপূরণটা হয়। তাহলে এখানে তোর বাড়তি কিছু হচ্ছে না, কিন্তু কিছু বাড়তি কোষ তৈরি হয়ে ওই জায়গাটা পূরণ হচ্ছে। তাহলে একটা নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে, সেই নিয়ন্ত্রণ ব্যবস্থাটা যদি ভেঙে যায়, সেই নিয়ন্ত্রণ ব্যবস্থাটার যে মেকানিজম শরীরের ভিতরে, কোষের ভিতরে, সেটি যদি নিজেই ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু এই মেরামতির প্রক্রিয়াটা হবে না। এবং ওই যে বললাম 25% ক্ষেত্রে র্যান্ডম জেনেটিক মিস্টেক একটা কথা আছে, হ্যাঁ, যে কাজ করে তারই ভুলভ্রান্তি হয়। হ্যাঁ, আমাদের শরীরেও সেটাই, আমাদের শরীরেও সেটা, যে হার্টের টিস্যুর মধ্যে কিন্তু ক্যান্সার হয় না, আচ্ছা, কিন্তু হার্টে অন্য জায়গা থেকে আসতে পারে, কিন্তু হার্টের সেলগুলো আমাদের স্টেবল সেল, সেটা ডিভিশন হয় না, সেখান থেকে কিন্তু ক্যান্সারের উৎপত্তি হয় না। কিন্তু স্কিন বলেন, কোলন বলেন, ফুসফুস বলেন, আমাদের এই যে হেড নেক বলেন, এইগুলো জায়গাতে প্রতিদিন কোটি কোটি কোষ ধ্বংস হচ্ছে, নতুন করে তৈরি হচ্ছে। এই যে ভাঙা গড়ার এইখানে যে একটা ক্রিটিক্যাল ব্যালেন্স প্রাকৃতিকভাবে আমাদের শরীরে আছে, এইটি যে কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা ক্যান্সার হবে। এখন 10 জন মানুষ সিগারেট খেলো, 8 জনেরই হলো না, 8 জন ভাগ্যবান, 2 জনের হলো, তার মানে কি তার ওই 2 জনের মধ্যেই ঝামেলা আছে, ওই মেরামতি প্রক্রিয়া। তাহলে এইটাকে আমরা তো জানি না যে আবার উনি কোন ঝুঁকিপূর্ণ গ্যাস হোক আর কেমিক্যালস হোক তার এক্সপোজারে হলে তার যে হবে না সেকেন্ড টাইম, এটা কিন্তু আমরা বলতে পারবো না। এই জন্য একটা যদি খুব মানে থাম রুল বলি, যে প্রথম 2 বছর রোগটা ফেরত আসার ঝুঁকিটা বেশি থাকে, তখন আমরা বলবো যে একটু ঘন ঘন দেখতে, 2 মাস 3 মাস পর পর, মানে সবার জন্যই না, কারো 2 মাস কারো 3 মাস পর পর একটা রেগুলার যেন ফলো আপে আসেন। আচ্ছা, 2 বছরের মধ্যে কোনো সমস্যা হলো না, ভালো আছেন, পরবর্তী 3 বছর আমরা বলবো যে 6 মাস পর পর ফলো আপ থাকবে। 5 বছরের মধ্যে কিছু হলো না, তখনও ছেড়ে দিব না, তখনও বলতে হবে যে বছরে একবার করে চেক আপ করতে হবে লাইফ লং। কারণ যে কোনো সময় যদি ফেরত আসে আবার সে প্রথম থেকে ট্রিটমেন্ট শুরু করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট লাইনে যে ট্রিটমেন্টটা আমরা দিলাম, তাহলে যখন রিল্যাপস করবে বা রিকারেন্স হবে, তখন কিন্তু আমি সেকেন্ড লাইন ট্রিটমেন্ট আছে, থার্ড লাইন ট্রিটমেন্ট আছে, এরকম ট্রিটমেন্ট কিন্তু আছে, এবং ট্রিটমেন্ট আমাদের নিতে পারবো। কিন্তু সাধারণত এই জায়গাটাতেই একটা গ্যাপ পড়ে যায়, যে অনেকে ভাবেন যে আচ্ছা ভালোই তো আছি, আবার যাবো। মানে আপনি যখন বললেন যে ভালো হয়ে গেছেন, আপনার এটা সেরে গেছে, তখন তো সে ভাবছে যে তাহলে আর দরকার আর যাওয়ার দরকার কি, যে আবার যাব, আচ্ছা এই সামনে অনুষ্ঠান আছে বাসায়, কি ধান কাটার মৌসুম, এখন দেখবেন রোগীদের আনাগোনা কমে যাবে এই সিজনটা, তারপরে রোজার মাস, রোগীরা একটু কম আসে, রোজাটা পার হোক, এই করতে করতে কিন্তু ওটা যখন আবার বেড়ে যাবে, তখন কিন্তু আবার দেখা গেলো যে যত ছোট অবস্থায় ধরা পড়বে তত আমার জন্য ট্রিটমেন্টের সুবিধা, যত ছাড়াবে যত বাড়বে তত জটিল। তাহলে নিয়মিত ফলো আপে থাকতে হবে, এই জন্য যে আমি ভালো আছি এটা নিশ্চিত করার জন্য, রোগ হয়েছে এটার জন্য না, রোগ হলে তো ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু আমি ভালো আছি। মানে একটা কথা আছে যে ইউরোপ আমেরিকাতে এটা জোকের মতোই বলা যায়, যে টেস্ট করলাম আমরা, করে দেখলাম যে ভালো আছে, তো সবাই বলে আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে, থ্যাংক গড যে আমি ভালো আছি। আমাদের দেশে বলে যে খামাখা পরীক্ষাটা করে টাকাটা নষ্ট করবো, যে আসলে আমার তো কোনো রোগ নেই, কেন হলো, করে লাভটা কি? এটা কিন্তু আসলে আমরা হয়তো আলোচনায় আসবো যে স্ক্রিনিং এর যে ব্যাপারটা, হ্যাঁ, তো এটা কিন্তু অনেকটা সেই স্ক্রিনিং এর মতোই, যে আজীবন যেমন ফলো আপে থাকতে হবে, যে যাতে রোগটা ফেরত আসলে সঙ্গে সঙ্গে আমরা ধরতে পারি, এই জন্যই ফলো আপটা, এই জন্য ফলো আপ লাগবে। আপনারা আসছি, আরো একটা বিরতি নিয়ে আসি। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে আরেকটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। দর্শক বিরতির পর ফিরে এলাম, বিকন লাইটস ফর লাইফ নিবেদিত কেমন আছেন অনুষ্ঠানে। আমরা কথা বলছি বাংলাদেশের প্রেক্ষাপটে ফুসফুস ক্যান্সারের কারণ, প্রতিকার এবং চিকিৎসা নিয়ে, এবং আমাদের সাথে ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর কাজী মুশতাক হোসেন রয়েছেন। আপনি কথা বলছিলেন স্যার অনেকগুলো, যে ডায়াগনোসিসের কথা আমরা শুনলাম,
আপনি চিকিৎসার কথাও বললেন একটা, সেটা হলো যে সার্জারির কথাও বলেছেন। তার আগে একটু বলি, ডায়াগনোসিসের ক্ষেত্রে আপনি স্টেজিং একটা বলছিলেন, আসলে অনেকে গ্রেডিং এর কথা বলেন, আসলে কোনটা জরুরি? মানে গ্রেডটা হচ্ছে যে হিস্টোপ্যাথোলজিক্যাল একটা বিষয় যেটা টিউমার সেলগুলার অ্যাগ্রেসিভনেস বুঝতে সাহায্য করে। সেটা আমাদের চিকিৎসকদের জন্য বেশি জরুরি যে আমি যে রোগীর ট্রিটমেন্ট করতে যাচ্ছি রোগটা কতটা অ্যাগ্রেসিভ, এটা বোঝার জন্য। পেশেন্টদের জন্য বা সবার জন্য আসলে দরকার ট্রিটমেন্ট প্ল্যানিং এর জন্য দরকার হচ্ছে স্টেজ বা রোগের বিস্তার বা বিস্তৃতি। যত কম বিস্তৃত থাকবে, যত লোকালাইজ থাকবে, তত ট্রিটমেন্ট করতে সুবিধা, ফলাফল মানে স্টেজ যত কম তত তার আউটকাম ভালো। আসলে এখন আমরা একটু আসি যে আপনি সার্জারির কথা বলছিলেন, এছাড়া রেডিওথেরাপি আছে নিশ্চয়ই, আপনারা কেমোথেরাপি দেন আসলে। আধুনিক চিকিৎসা কি আরো কিছু রয়েছে? আরো আছে, এবং মানে এই যে কেমোথেরাপি যেটা বললেন সেটা কিন্তু বাংলাদেশে একটা বিপ্লব ঘটে গেছে বলা যায় নীরবে নিভৃতে। সেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু কেমোথেরাপির এই ওষুধগুলো বাইরে রপ্তানিও করে। মানে আমাদের দেশে তৈরি করে সেটা বাইরে এক্সপোর্ট করা যায়, অনেক দেশে রপ্তানি হচ্ছে। এটা যার কারণে যে ওষুধগুলো একসময় অনেক লাখ টাকার উপরে দাম ছিল সেগুলো এখন কয়েক হাজার টাকায় পাওয়া যায়। এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে কেমোর পরে কিন্তু আরো কিছু ট্রিটমেন্ট আসছে, সেটা হচ্ছে আমরা বলি টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি। মানে যে এই যে আমরা প্রথমে আলোচনা করছিলাম যে সেলের মধ্যে যে ভাঙা গড়ার বিষয়টা, যেখানে একটা গড়বড় হয়ে যাচ্ছে, এই মেকানিজমগুলোকে সেই পয়েন্টগুলোতে মানে চিহ্নিত করা গেছে, এবং সেটা কিন্তু আমরা কিছু টেস্ট করে বুঝতে পারি, এবং সেই টেস্ট করে সেই স্পেসিফিক ওই জায়গাটাই মানে সেই মেরামতের ব্যাপারটা ধরার পর্যায়ে আমরা পৌঁছে গেছি। তাহলে সেখানে আমরা কিছু মানে যদি এটা বলি আমরা ক্যান্সার হওয়ার আগের যে ধাপটা আসলে মানে ওই জায়গাটা ব্লক, মানে যেখানে যে কারণে হচ্ছে যে সেল সিগন্যালিং যে মেকানিজমটা সেটা বন্ধ করে দিতে চাই, বন্ধ করার মতো ওষুধ কিন্তু আমাদের চলে আসছে, সেটিও বাংলাদেশে তৈরি হচ্ছে। তাহলে এগুলো কিন্তু খুব দামি ওষুধ ছিল একসময়, সেটা এখন আমাদের দেশে পাওয়া যাচ্ছে, তৈরি হচ্ছে, এবং আমরা সেটা দিয়ে কিন্তু ওই যে অ্যাডভান্স স্টেজের রোগীরাও কিন্তু ভালো ট্রিটমেন্ট নিতে পারছেন। আর একটা হচ্ছে যে ইমিউনোথেরাপি, আমাদের যে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা, এটিকেও কিন্তু এই ক্যান্সারের বিরুদ্ধে কাজে লাগানো যাচ্ছে। সেটার ওষুধও, যেটা ওষুধের দাম ছিল, আমি প্রথম যখন এটা হাতে পাই, আমাদের একজন রিটায়ার্ড সেক্রেটারি সিঙ্গাপুর থেকে এনেছিলেন 17 সালে একটা ওষুধ, সেটি 9 লাখ না 9.5 লাখ টাকা দাম ছিল বাংলাদেশে এক ডোজের। সেটি কিন্তু বাংলাদেশে এখন 1 লাখ 2 লাখেই পাওয়া যায়, যেহেতু আমাদের দেশে তৈরি হচ্ছে। তাহলে এই জায়গাটাও কিন্তু আমরা এগিয়ে গেছি। সমস্যা আছে কিছু, বা সুযোগ সুবিধাটা যে এটি কতটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বা কতটা অ্যাভেলেবল, এই জায়গায় বেশি সংকট হচ্ছে রেডিওথেরাপি নিয়ে। যে আমাদের রেডিওথেরাপির জন্য অনেকগুলো সেন্টার দরকার, কিন্তু আমাদের সেন্টারই আছে খুব কম, এবং সব বিশেষ করে সরকারি সেন্টারগুলোতে আমাদের মেশিনের খুবই স্বল্পতা। এগুলো জরুরি ভিত্তিতে আমাদের যে পুরাতন 8টা সেন্টার রয়েছে, এগুলোতে আধুনিক মেশিনপত্র দ্রুত সংযোজন করলে কিন্তু সাধারণ মানুষের জন্য চিকিৎসাটা পেতে খুব সহজ হবে। একটা প্রজেক্ট ছিল যে 8টা নতুন সেন্টার তৈরি করা, সেটি তো এখনো শেষ হয় নাই। হ্যাঁ, সেটি হতে দেরি হবে, তারপরে মেশিন আনতে হবে, কিন্তু এক্সিস্টিং যে 8টা সেন্টার ছিল সেইটাতে যদি মেশিন আনা হইতো, এটা আমরা বলেছি বহুবারই, এটা এখন পলিসি মেকারদের ব্যাপার, তারা নতুন সেন্টার তৈরি করছেন, কিন্তু যেগুলো রয়েছে সেটাকে যদি আধুনিকায়ন করা হতো তাহলে কিন্তু আমাদের অনেক সহজ হতো, সাধারণ মানুষের জন্য সুবিধা হতো, এবং আধুনিক মেশিন আসলে আধুনিক পদ্ধতিতে আমরা রেডিয়েশনের ট্রিটমেন্টটা দিতে পারতাম। এখানে একটু বলি স্যার, সেটা হলো যে তাহলে আসলে সারা দেশে আপনি চিকিৎসাটা আমরা দিতে পারতাম। আসলে যেটা হয় যে ক্যান্সারের ক্ষেত্রে আমরা বলি যে আমরা সবাই ঢাকামুখী হয়ে গেছি বোধহয় বেশি, তাই তো দেখছি যে চিকিৎসাটা এখানেই হচ্ছে, মূলত বাইরে কিন্তু খুব কম হচ্ছে। এই ব্যাপারে কিন্তু আন্তর্জাতিক কিছু নিয়ম আছে যে একটা মানুষের অ্যাফোর্ডেবল হতে হবে, মানে তিনি যাতে এটা অ্যাফোর্ড করতে পারেন, তার ব্যয় সংকুলন করতে পারেন, অ্যাভেলেবল হতে হবে, জিনিসটা থাকতে হবে। তারপরে হচ্ছে যে মানে তার মানে অ্যাক্সেসিবল হতে হবে, যে উনি যেন এটা পৌঁছাতে পারেন। এখন আমার দিনাজপুরের রোগীর কেন ঢাকায় আসতে হবে, চিটাগাংয়ের রোগীর কেন এদিকে আসতে হবে, ঢাকামুখী হতে হবে। সারা দেশে বিস্তৃত থাকতে হবে, প্রতি 10 লাখ লোকের জন্য একটা সেন্টার আসলে থাকা দরকার। তো সব সেন্টারেই যে মেশিন থাকতে হবে তা না, রেডিয়েশনের জন্য একটা রাফ হিসাব
এগুলো সবই ইন্টারন্যাশনালি হিসাব কষা, যে বাংলাদেশ, সাউথ ইস্ট এশিয়ান এই কান্ট্রিগুলোর আর্থসামাজিক অবস্থা তো মরলে সেম। ইন্ডিয়া বলেন, এই কি বলে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, এদের হচ্ছে 60% মতো একটা ইউটিলাইজেশন রেট আছে রেডিয়েশনের। তাহলে 60% পেশেন্টের ক্ষেত্রে রেডিয়েশন লাগবেই। কিন্তু আমি বলি বা আমরা বলি আমাদের দেশে যেহেতু অ্যাডভান্স স্টেজে বেশি আছে, তাহলে আমাদের প্যালিয়েটিভ রেডিয়েশনের জন্য আমাদের কিন্তু রেডিয়েশনের মেশিন একটু বেশি লাগবে। বাদ দেন সব, দিয়ে 50% নিয়ে আসেন, তাহলেও 80টা সেন্টার দরকার যেখানে মেশিন থাকবে। এবং একটা সেন্টারে যদি মিনিমাম 3টা করে মেশিন ধরেন, তাহলে 240টা মেশিন দরকার। বাংলাদেশে আছেই মাত্র 46টা। তাহলে এই জায়গাটায় আরো অনেক ডেভেলপ করতে হবে। একটা জিনিস একটু জানতে চাই স্যার, সেটা হলো যে আপনি বললেন ডায়াগনোসিস এবং চিকিৎসা এখন অনেক আধুনিক হয়েছে, আপনি বললেন তো সেই ফ্যাসিলিটিজ আছে বাংলাদেশে। হ্যাঁ, এটা আছে, হয়তো সবাই পাচ্ছে না, কিন্তু এটা কি রয়েছে আর কি। এবং এই যে বিশেষ করে প্রাইভেট হসপিটালগুলোতে, সেন্টারগুলোতে বেশি এগিয়ে গেছে। আমরা বরং সরকারি ক্ষেত্রে এই জায়গাটা একটু পিছিয়ে গেছি। হ্যাঁ, ওই যে বললাম যে নতুন বিল্ডিং করতে যেয়ে কিন্তু আমরা একটু পিছিয়ে গেলাম। আচ্ছা, এই সময়টা যদি আমরা পুরাতন সেন্টারগুলোকে ডেভেলপ করে ফেলতে পারতাম, তাহলে এতদিনে আমরা মানুষকে ট্রিটমেন্ট দিতে পারতাম। এই যে মানুষ বিদেশে যায়, হ্যাঁ, এতে তো সময়, অর্থ, সম্পদ সবই তো নষ্ট হচ্ছে। জি, একটু আসি, আমরা বলছিলাম অফ এয়ারে স্ক্রিনিং এর একটা কথা বলছিলাম, যে আপনি বলছেন যে যখনই আমরা ক্যান্সার ধরা পড়ছে, এটা তো অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে এবং বোঝাও যায় না, লক্ষণ হয় না, এটা একটা ব্যাপার। তো সেক্ষেত্রে স্ক্রিনিং মানে যে আগেই বুঝতে পারার বিষয়টা, সেটা সম্পর্কে এটা একটা মানে খুবই পাশ্চাত্য বা মানে উন্নত দেশগুলো, শুধু পাশ্চাত্য না, উন্নত সব দেশে এটা একটা স্ক্রিনিং প্রজেক্ট স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে মানে অন্তর্ভুক্ত রয়েছে, যে পুরুষ নারী নির্বিশেষে ছেলেদের জন্য একরকম, মেয়েদের জন্য একরকম, নির্দিষ্ট বয়স অনুপাতে কিছু পরীক্ষা করতে হবে অ্যাপারেন্টলি সুস্থ মানুষের, যে দৃশ্যত আমি সুস্থ, আমার কোনো লক্ষণ নাই। যেহেতু আমি প্রথমেই বলছি যে ক্যান্সারের প্রথমেই কোনো লক্ষণ থাকে না, বোঝা যাবে না। হ্যাঁ, এটা দাঁতের ইনফেকশন হলেও কিন্তু এখানে ব্যথা হলে আপনি যাবেন, কিন্তু এখানে যদি ক্যান্সার হয় কিন্তু প্রথমে ব্যথা হবে না, টের পাবে না। তাহলে এই অ্যাপারেন্টলি সুস্থ লোকদের জন্য কিন্তু, যেহেতু ধরেন লাং ক্যান্সার যে 50 বছরের ঊর্ধ্বে সাধারণত হয়, তাহলে 50 বছরের বেশি বয়সী মানুষদের জন্য লাংয়ের জন্য একটা অ্যানুয়ালি বলা হয়, অ্যানুয়ালি না হোক 2 বছর পরে একটা লো ডোজ স্ক্যান করাইতে হবে। তাহলে কিন্তু আমরা ধরতে পারবো যে তার ফুসফুসের কোথাও না কোথাও কিছু একটা হচ্ছে কিংবা হচ্ছে না। হলে বললাম তো ভালো খবর, হ্যাঁ, কিন্তু যদি হয় তাহলে লক্ষণ দেওয়ার আগে আপনি স্টেজ 1-এ ধরে ফেললাম, তাহলে আপনি ডেফিনিটিভ ট্রিটমেন্ট দিতে পারবেন, কিউরেটিভ ট্রিটমেন্ট দিতে পারবেন। আর যখন মানে একদম কাশি, হেমোপটাইসিস নিয়ে আসলো, তখন তো অ্যাডভান্স হয়েই গেছে। এইটা তেমনি ব্রেস্ট ক্যান্সার বলেন, সার্ভাইকাল ক্যান্সার বলেন, এই সবগুলোর জন্যই কিন্তু এই মানে স্ক্রিনিংগুলো আমাদের একদম ম্যান্ডেটরি। এটা একদম ওই সচেতনতা প্রোগ্রামের মতোই একদম পাঠ্যসূচিতে আনতে হবে আসলে, তাছাড়া কিন্তু মানুষকে সেভ করা যাবে না। কারণ এটা যখনই ধরা পড়ে, যখন অ্যাডভান্স স্টেজে চলে যায়, তখন কিন্তু যিনি চিকিৎসা নেবেন রোগী, তার জন্যও জটিল হয়ে যায়, আমি চিকিৎসা দিব আমার জন্যও জটিল হয়ে যায়। এবং আপনি যদি অর্থকরীর বিষয়টাও বলেন, যে অর্থনীতি, সেটাও তো একটা বড় প্রভাব পড়ছে, বিশাল একটা আর্থসামাজিক একটা বিরাট ক্ষতি, একটা পরিবারের জন্য বিরাট একটা ক্ষতির মুখোমুখি দাঁড়াতে হয় এটা। এবং মানে অনেক দিন ধরে চিকিৎসা করতে হয়, ক্যান্সারের বিষয়গুলো, আবার চিকিৎসার রোগটা ফেরত আসতে পারে, সেকেন্ড লাইন ট্রিটমেন্টের কথা হয়। তো এখানে আর একটু বলে রাখি যে আমাদের রোগীরা, আমরা যেটা দেখি সেটা রোগীরা কিন্তু বেশ অবহেলিত। মানে সবার একটা কমন ধারণাই আছে যে মরেই যাবে, হ্যাঁ, ভালো হবে না, কিন্তু এটা কিন্তু ভালো হয়। এবং একজন ক্যান্সারের রোগীকে সবচেয়ে তার আপনজন কারা, তার পরিবারের। তাহলে পরিবারের লোকজনেরই কিন্তু আসলে সচেতন হওয়া উচিত, তার রোগীটা যেন ঠিক মতো খাওয়া দাওয়া হয়, তার জন্য টেক কেয়ারটা, যত্ন আত্মীয়টা হয়, উনি যেন বিচ্ছিন্নতায় না ভোগে। এটা তো ছোঁয়াচে রোগ না। অনেকেই আত্মীয় স্বজন জিজ্ঞেস করে যে আমি কি আমার নাতিপতিকে কোলে নিতে পারবো? কেন পারবেন না? এটা তো ছোঁয়াচে না যে আপনার থেকে আপনার নাতির কাছে যাবে। অথচ হয়তো সচেতনতা হবে, আমরা একজন বয়স্ক দাদা নানাকে তার নাতিপুতিদের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখি, আইসোলেটেড করে রাখি, এটা তো উনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এটা কিন্তু দায়িত্বটা প্রধানত আমাদের পরিবারের উপরে পড়ে। তারপরে ধরেন যে একটা রিহ্যাবিলিটেশনের ব্যাপার আছে, একটা ইয়াং ছেলে, সে চাকরি করতো, তার ক্যান্সার হলো, চাকরি চলে গেল, তাহলে সে কি করবে, তাই না? তাহলে এইটা সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব। এভাবে তাদেরকে একটা পুনর্বাসনের ব্যাপার আছে।
তো যেহেতু ট্রিটমেন্ট, উন্নত ট্রিটমেন্ট আসছে, ডেফিনিটিভ ট্রিটমেন্টের সুযোগ বাড়ছে, তাহলে একটা মানুষ ভালো হয়ে যাওয়ার পরে কি সে বেঁচে থাকার জন্য তার কি কিছু করতে হবে না? তাহলে সেই সুযোগটা তাকে কে দিবে? তো এই জন্য রাষ্ট্র এবং সমাজকে এগিয়ে আসতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ, মানে অনুল্লেখিত থেকে যায়, যে আমরা অনেক সময় আলোচনায় আসে না। আজকে সুযোগ আসলো বলে আমরা হয়তো অনেকেই এটা একটা গুরুত্ব দিয়ে দেখবেন, যারা মানে ক্যান্সার পরবর্তী, চিকিৎসা পরবর্তী যে সময়টা এটার একটা রিহ্যাবিলিটেশন খুব জরুরি আমাদের জন্য। এবং আরও একটা বিষয় আছে, সেটি হচ্ছে যে একটা পর্যায়ে ধরেন যে সেকেন্ড লাইন, থার্ড লাইন চিকিৎসা হলো, কিংবা প্রথমেই অ্যাডভান্স স্টেজে ধরা পড়লো, খুব বেশি কিছু ট্রিটমেন্ট করা যাচ্ছে না, আমরা বলেছি যেটা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, মানে হলো যে তার উপশমকারী চিকিৎসা, রোগ ভালো হবে না কিন্তু তাকে ব্যথামুক্ত, কষ্টমুক্তভাবে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে সহায়তা করব। এরপরে কি হবে? আরও একটা পর্যায়ে দেখা যাবে কোনো না কোনো সময় তো আমরা সবাই মারা যাব কোনো না কোনো উপলক্ষে। তাহলে এই ক্যান্সার রোগীদের জন্য বা যে কোনো এই যে এখন নন কমিউনিকেবল ডিজিজেস, মানে ক্রনিক যে অসুখগুলো, এগুলোতে একটা বয়স্ক মানুষের জন্য কিন্তু একটা প্যালিয়েটিভ কেয়ার, একটা হসপিস কেয়ার, আলটিমেটলি একটা এন্ড অফ লাইফ কেয়ার, এটা থাকা উচিত, এটা থাকতে হবে। আচ্ছা। এটা অবশ্যই শুধু ক্যান্সার না, সবার জন্যই এটা লাগবে, যে এন্ড অফ লাইফ কেয়ার। কারণ হচ্ছে যে ওই যে একজন বয়স্ক মানুষ বাসায় অসুস্থ, কেউ দেখতে যায় না, কেউ কথা বলে না, সে ঠিকমতো খেতে পারছে না, পরিবারের লোক হয়তো তার সাথে ওইভাবে গুরুত্ব দিচ্ছেন না, তার যে পোশাক আশাক পরিবর্তন, মানে সেটা বিষয়টা এন্ড অফ লাইফ কেয়ারটা কিন্তু গুরুত্বপূর্ণ থাকতে হবে, এটা আনতে হবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর কাজী মোস্তাক হোসেন। ফুসফুসের ক্যান্সার নিয়ে আমরা অনেক কিছু জানলাম। আসলে আজকের সময় একেবারে শেষ। বিকন লাইটস ফর লাইফ নিবেদিত কেমন আছেন অনুষ্ঠানে আজকে শেষ করছি, বিদায় নেব দর্শক। শুধু এইটুকু বলতে চাই যে ক্যান্সার নির্মূলে সচেতনতা কিন্তু খুবই জরুরি। আসলে আমাদের সবার সচেতনতা লাগবে, তাহলে কিন্তু ক্যান্সার নির্মূলে আসলে আমরা এগিয়ে যেতে পারবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।